আপনারা যারা আছেন আপনারা কি বুঝতে পারতেছেন ক্লাস? আপনারা কি আইনগুলো কি বুঝতে পারতেছেন? মুজাহিদ ভাই, জি, বোঝা যাচ্ছে। মুজাহিদ ভাই বুঝতে পারতেছেন? মুন্না ভাই, জি ভাইয়া, মেহেদি ভাই, হাসান ভাই, বুঝতে পারতেছি ইনশাল্লাহ। বিথি, আপনি কি বুঝতে পারতেছেন? জি, আর বুঝতেছি। শোনেন, আপনারা যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করবেন। আমার মানে আমি শুনতেছি বলে বলতেছেন বা এরকমের কোনো কিছু না। আপনারা আইনজীবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবেন, আপনারা সৎ হবেন, আপনারা প্রকৃত ঘটনা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এবং যে প্রান্তিক যে জনগণ আছে, প্রান্তিক যে মানুষগুলো আছে তাদেরকে কি করবেন? সহযোগিতা করবেন। কোর্ট কাছারিতে ভালো আইনজীবীর সংখ্যা খুব কম। সো আপনারা আইনজীবী হবেন, ভালো আইনজীবী হবেন। আমাদের মাঝে এই যে তানা আছেন, তানা বার অ্যাট ল করা, উনি একজন ব্রেস্টার, যদিও এখনো লাইসেন্স হয়নি। আশা করি তানা লাইসেন্স হয়ে যাবে এবার। আর বাকি যারা আছেন সকলেই খুবই প্রেস্টিজিয়াস এবং রেপুটেটেড একটা প্রফেশন আপনারা আসতে চাচ্ছেন। সুতরাং আপনারা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। আপনারা আইন শিখবেন, আইনকে প্রয়োগ করবেন। আইন শেখার চাইতে গুরুত্বপূর্ণ হলো আইন প্রয়োগ করা। কেউ একটু গ্রুপে একটু SMS দেন তো দ্রুত যুক্ত হওয়ার জন্য, 2-3 জন মিচিং। গ্রুপে SMS দাও যে কোনো একজন। হ্যাঁ, আমরা ছিলাম 83 ধারাতে, আমরা স্টার্ট করবো এখন। 83 ধারাতে বলতেছে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ। কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ মানে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে যোগাযোগ করে থাকে তাহলে তার সেই যোগাযোগটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন, এই যে সাবিনা ইয়াসমিন, সে বিবাহিত, ঠিক আছে, বিবাহিত, তার হাজব্যান্ড আছে, সে হাজব্যান্ড অফিসে আছেন। এখন হাজব্যান্ড স্টক করছে, তার হাজব্যান্ড স্টক করছে। স্টক করলে তার ভাই হলো ধরেন যে সৈকত, সৈকত তার বোনকে ফোন করে বলছেন বা সামনে আছেন, বলছেন যে আমার যে যে দুলাভাই আছে, দুলাভাই তো আসলে স্টক করে মারা গেছে। এইটা শোনার সাথেই ইয়াসমিনও স্টক করছে। ইয়াসমিনও স্টক করে কি করছে? মারা গেছে। এখন এই যে সৈকত যে আপনার জানাইলো ইয়াসমিনকে, এইটা করছে সরল বিশ্বাসে, ঠিক আছে, সরল বিশ্বাসে যোগাযোগ করেছে এবং তাকে জানানো হয়েছে। এখন এইটা জানার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না, এটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন আরেকটা বলি, ডক্টর সাহেব ক নামের এক রুগীকে বলল যে আপনার তো ক্যান্সার হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না। এই কথা শোনার সাথে সাথে ক নামের ব্যক্তি স্ট্রোক করে মরে গেল, ক নামের ব্যক্তি স্ট্রোক করে মারা গেল। এখন এই ডক্টরের এই কমিউনিকেশন, সরল বিশ্বাসের কমিউনিকেশন, এটা কোনো অবস্থাতেই কি হবে না? অপরাধ হিসাবে গণ্য হইবে না, সে শাস্তি ভোগ করবে না। 83 ধারা ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, 83 আমরা থেকে এবার চলে যাব 93। 84 ধারাতে, ভীতি প্রদর্শন। 94। হ্যাঁ, মুন্না বলেন। এটা 94 ধারা হবে, আপনি যেটা বলবেন 93 ধারা বললেন, আপনি যেটা বললেন 93 কমিউনিকেশন মেড ইন গুড ফেথ, যেটা বলছেন সরল বিশেষিত যোগাযোগ। এটা 93 ধারা হবে। 93 ধারা, জি আপনার স্যার, হয়তো কোথাও সরল ভুল হচ্ছে। বিশ্বাসী। জি স্যার, আপনি 83 বলছেন তো এই জন্য স্যার।
হ্যাঁ 93, সরি সরি, স্লিপিং অফ টাং হইতে পারে, ঠিক আছে, এগুলো একটু করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ এটা 93 টা 93 ধারাতে, ঠিক আছে। তাহলে কমিউনিকেশন গুড ইন মেড, কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, এটা বলা হচ্ছে আপনার 93 ধারাতে। এইবার আমরা 94 ধারাতে চলে যাব। ভীতি প্রদর্শনের ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি দ্বারা সম্পাদিত কার্য, যদি কোনো ব্যক্তিকে খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ, এর নিচে একটা দাগ দেন, খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ ছাড়া ভয়ভীতি হুমকির মাধ্যমে বা হুমকির কারণে বাধ্য হয়ে কোনো কাজ যদি করা হয় তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। মানে কোনো ব্যক্তিকে ধরেন খুন করার ভয় দেখিয়ে বা রাষ্ট্রের বিরুদ্ধে এরকমের কোনো কাজ যেটা আপনার মৃত্যুদণ্ড হলো তার সর্বোচ্চ শাস্তি, এই দুইটা অপরাধ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে ভয়ভীত এবং হুমকি দেখানো হয়, দেখায় যদি কোনো অপরাধ সংগঠন করায়, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হইবে না। তবে শর্ত হচ্ছে আপনার এই খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে যেটার শাস্তি আপনার মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে সেটা কী হবে, অপরাধ হিসাবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তিকে ভয় দেখায় খুন করতে যদি বলে, তাহলে কি সেটা আপনার অপরাধ হিসেবে গণ্য হইবে। তাহলে খুন আর রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই দুইটা ক্ষেত্রে আপনার যতই ভয় দেখাক না কেন আপনারা কোনো কাজ করতে পারবেন না, আপনারা কোনো অপরাধ করতে পারবেন না। সেই অপরাধ করলেই সেটা আপনার কী হবে, এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে আসবে না। এই দুইটা ক্ষেত্রে, একটা হলো খুন আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ। তাহলে কয়টা ক্ষেত্রে হবে না, দুইটা ক্ষেত্রে হবে না। একটা হচ্ছে আপনার খুন, আর একটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে এরকমের কোনো কাজ যেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ভয় দেখায় যদি কোনো কাজ করায় নাই যেটা অপরাধ, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু এই খুন আর রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো কাজ করে যেটা শাস্তি হলো মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে যতই ভয় দেখাক না কেন সেই কাজ সে করতে পারবে না। তাকে যদি মেরেও ফেলা দেয় তারপরেও সে এই ধরনের কাজ করার অধিকার এই দণ্ডবিধি তাকে দেয় নাই। এটা হচ্ছে আপনার 94 ধারা, এটা হচ্ছে 94 ধারা। এইবার আমরা 95 ধারাতে চলে যাব। 95 ধারাতে বলতেছে অ্যাক্ট কজিং স্লাইট হার্ম, মানে সামান্য ক্ষতিকর কার্য। যেমন ধরেন পারভেজ আর মুজাহিদ দুইজন হলো চা খাচ্ছে, দোকানের হলো আপনার বেঞ্চের উপর বসে চা খাচ্ছে, চা খাচ্ছে, হাসি ঠাট্টা করতেছে। হাসি ঠাট্টা করতে করতে পারভেজ হলো মুজাহিদকে এই কাঁধে এরকম করে একটা হাতটা রাখছে। হাতটা রাখার ফলে মুজাহিদ হলো কী করছে, কোর্টে চলে গেছে মামলা করতে। কোর্টে চলে গেছে মামলা করতে যে মুজাহিদ হলো আমার কী করছে, আমার গায়ে চাটি মারছে। তো এইটা হলো সামান্য ক্ষতিকর কার্য, ঠিক আছে, এইটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না। যেমন ধরেন আমার একটা মহানগরে একটা মামলা আছে। মামলাটা হচ্ছে একজন ব্যক্তি আপনার চা খাচ্ছিল, চা খাওয়া অবস্থায় আরেকজন ব্যক্তি আপনার অসুস্থ, ঠিক আছে, একজন ব্যক্তি হচ্ছে অসুস্থ। এই অসুস্থ ব্যক্তি ওই চা খাইতে খাইতে পরে দুই কথা হয়েছে, পরে আপনার একটু পরে একটা মনে হয় আঘাত লাগছে সামান্য পরিমাণ, যে আঘাতে একজন ব্যক্তির স্বাভাবিকভাবে মৃত্যু হওয়া সম্ভব না। তো ওই আঘাতে আর কি ওই ব্যক্তি আর কি মারা গেছে। এবং সেই মামলাটা আপনার দীর্ঘদিন যাবৎ চলতেছে। সেই মুরব্বীর মামলাতে আমি কোনো টাকাও নিই না, উইদাউট পেমেন্টে তার মামলা আমি লড়ি। এখন সেই ব্যক্তি আপনার সামান্য একটু আঘাতের বলে অপোজিট পার্সন মারা গেছে, কারণ সে অসুস্থ ছিল। এখন ওই মামলাটা কিন্তু এখনও চলছে। সে আসামিও কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, রিক্সা চালাই। এখন তার এই কার্যটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে একজন প্ল্যান করে মার্ডার করছে এরকম কোনো কিছু কিন্তু না। তা ওইটা যদিও এটার সাথে কিছুটা কানেক্টেড, কিন্তু এই যে আপনার অ্যাক্ট কজিং স্লাইট হার্মস, এটা হলো সামান্য ক্ষতিকর কার্য,
যেমন ধরুন আস্তে করে হাসি ঠাট্টা করতে করতে মাথায় একটা বা এখানে একটা চাটি মারছে, আপনার কাঁধে একটা হাত দিছে, হাসতে করে একটা চাটি মারছে, এগুলো কোনো অপরাধ হিসেবে গণ্য হইবে না। দ্যাটস ইট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকে এই 95 ধারা পর্যন্ত পড়লাম। আগামীকাল রাত 10টায় আবার পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে। এখন যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, আমি চেষ্টা করব সর্বোচ্চ বেশি ক্লাস নেওয়ার জন্য। সপ্তাহে আপনাদের 3 থেকে 4 দিন ক্লাস হবে। আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন, আমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করবেন, আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করবেন। আমি এই ধারাগুলো পড়ানোর পরে কিছুদিন পরেই আমি এই 75 থেকে 76 থেকে আমি পরীক্ষা নিব। সো আশা করি আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন এবং পরীক্ষায় একটা ভালো একটা নাম্বার পাবেন। আর আমার প্রশ্ন যদি আপনারা পরীক্ষা দেন, তাহলে আপনারা পরীক্ষাগুলো একটু চিন্তা ভাবনা করে দিবেন, কারণ আমি সহজ প্রশ্ন করি না, একটু ক্রিটিক্যাল প্রশ্ন করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারা খুবই চিন্তা ভাবনা করে পরীক্ষা দিতে হবে। আর আমার প্রশ্নে যারা 50% নাম্বার পাবেন, তারা বার কাউন্সিলের পাস 100% করবেন। ঠিক আছে, সুতরাং সুন্দর করে মনোযোগ সহকারে পড়ালেখা করবেন, খুবই মনোযোগ দিয়ে পড়বেন। প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারার আপনার যে মূল কনসেপ্ট, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। গুড স্টুডেন্টস মিন্স হু ইজ রিড বিটুইন দ্য লাইন, হু ইজ রিড বিটুইন দ্য লাইন। সম্মানিত এক স্যার আমাকে এই কথাটা বলেছিল, ভালো স্টুডেন্ট সেই যে 2টা লাইনের মাঝে পড়ে। এই মাঝে পড়ার গুরুত্ব বলতে বোঝাইছে এইটাই যে এই 2টা ধারা বা আইনটাকে সে খুব মনোযোগ সহকারে বুঝে পড়া, এইটা বলতেই বলেছে বা বুঝিয়েছিল। সো আপনারা প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স বুঝবেন এবং মুখস্থ করবেন। যেখানে মুখস্থ করার প্রয়োজন সেখানে মুখস্থ করবেন। আর আপনারা এখানে যারা আছেন, আশা করি সকলেই আজকের ক্লাসটা করেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী ক্লাস আগামীকাল রাত 10টায় অনুষ্ঠিত হবে। আপনারা আমি যে পর্যন্ত পড়াইলাম আগামীকাল 10টার আগে আপনারা এই পর্যন্ত, অন্তত এই পর্যন্ত আপনারা একবার করে হইলেও আপনারা সুন্দর করে পড়বেন। পড়ার পরে আপনারা সেটা নিয়ে এমসিকিউ দাগাবেন। এখন আপনারা পড়বেন কি, যারা এই যে পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিবেন, আপনারা আইন পাঠ রাখবেন অথবা পিলি মাস্টার বই রাখবেন, যে কোনো একটা রাখবেন। 2টা বই কখনোই পড়তে যাবেন না। এই 2টা বইয়ের মধ্যে একটা বই পড়বেন, এই 2টা বইয়ের বাইরে আর একটা বই পড়বেন না। এইটা গেল, এই 2টা বইয়ের যে কোনো একটা বই পড়বেন। আর আমার নোট রাখবেন, আমার হ্যান্ড নোট, যেটা থেকে আপনারা মিনিমাম 85টার উপরে কমন পাবেনই, যত বড় কঠিন প্রশ্নই আসুক না কেন। এবং আমি পিলি এবং লিখিত উভয়কে টার্গেট করে আমার নোট তৈরি করে আমার বিজিএসের জন্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জন্য আমি এটা তৈরি করেছিলাম। সো এই নোটটা খুবই গঠনমূলক এবং পরিপূর্ণভাবে নোটটা আমি তৈরি করেছি। আপনার নোটের স্যাম্পল আমি দিয়ে দেব গ্রুপে। আপনারা এই নোটটা রাখবেন, সাথে লিগাম প্রশ্ন ব্যাংক রাখবেন। এই একটা বই, আইন পাঠ এবং পিলি মাস্টার, 2টা বইয়ের যে কোনো একটা। যাদের বেসিক ভালো আছে তারা পিলি মাস্টার পড়বেন, আর যাদের বেসিক একটু দুর্বল আছে তারা আইন পাঠ পড়বেন। যাদের বেসিক দুর্বল তারা আইন পাঠ পড়বেন, আর যাদের বেসিক একটু ভালো আছে তারা পিলি মাস্টার পড়বেন। আর লিগাম প্রশ্ন ব্যাংক একটা রাখবেন, আর আমার নোট রাখবেন। দ্যাটস এনাফ ফর বার কাউন্সিল। আর ব্যারেকটা একটু রাখবেন, যেখানে প্রয়োজন সেখান থেকে একটু ব্যারেক দেখবেন। এই হলো আপনাদের বুক লিস্ট। এর পাশাপাশি আমি আর একটু দিব, যখন আপনাদের প্রয়োজন হবে। আর 1 মাস পরে আমি আপনাদের বলবো যে আপনারা একটা মডেল টেস্ট বই কিনে নেন, তখন আমি বলবো। যখন আপনাদের প্রয়োজন তখনই আমি বলবো। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের নির্দেশনা এবং আজকের ক্লাস। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা আমাকে নক করবেন। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। কারোর কি কোনো প্রশ্ন আছে বা কোনো বক্তব্য আছে? এনিথিং, ল অ্যান্ড আউট অফ ল? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এবার ভার্সিটির পরীক্ষা দিব। জি। হ্যাঁ, আমি এবার ভার্সিটির পরীক্ষা দিব, গতবার দেইনি, আমার মাস্টার্স